নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম ডেস্কের পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি পীযূষ। আপনারা দেখছেন নিউজ নাও। শুরু করছি এই মুহূর্তের বিস্তারিত সংবাদ। সোশ্যাল মিডিয়ায় বিকৃত খবর পরিবেশন করা হচ্ছে বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত শারদ সম্মান অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্ষমতার অপব্যবহার নিয়েও সতর্ক করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবিবার হেডলাইন্স ত্রিপুরা সংবাদ মাধ্যমে শারদ সম্মান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আয়োজিত এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মিডিয়ার কম্পিটিশন বেড়েছে। এক্ষেত্রে সোশ্যাল মিডিয়ার বিকৃত খবর পরিবেশন করা হচ্ছে বলে উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার নিয়েও আশঙ্কা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। কিভাবে ডেভেলপ আজকে প্রিন্ট মিডিয়া হয়ে গেছে, সোশ্যাল মিডিয়া হয়ে গেছে, তো সব দিকে এতগুলো মিডিয়া, ইউটিউব হয়ে গেছে, এতগুলো চ্যানেল, তো এখন কম্পিটিশন অনেক বেড়েছে। কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে বিকৃতি সম্পন্ন আমরা নিউজ আমরা দেখি, এতে করে মানুষ উৎসাহিত হয় এবং তার থেকে আমাদের সতর্ক থাকতে হবে। এবং সেটা সরকার কি কি আইন আছে, কি কি ধারা আছে, সেগুলো তো আমরা দেখব। কিন্তু এগুলোতে আমরা দেখি এগুলো স্পাইসি বিষয় থাকে বলে, তো এগুলোতে অনেকে এন্টারটেইন হয়, টিআরপিও বাড়ে, অনেকের পয়সা রোজগারও হয়, কিন্তু একটা ভালো খবরের কিন্তু সেরকম হয় না। আগামী দিন এআই কে ব্যবহার করে কোথায় যে কে যাবে, এর কিন্তু অনেকগুলো মানে খারাপ বিষয় আছে। সেই এআই কে ব্যবহার করে কাকে যে কি করে নেবে, ক্লোনের মতো অবস্থা করে দেবে। আমি সেখানে নেই ফিজিক্যালি, কিন্তু আমাকে দেখিয়ে দেবে আমি সেখানে আছি। তা বিপজ্জনক ঘটনা, তার জন্য হয়তো নিশ্চয়ই আইন কানুন হবে আগামী দিনে। সরকারে যারা ক্ষমতায় রয়েছেন তাদের ক্ষমতার অপব্যবহার যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে বলেও এদিনের অনুষ্ঠানে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। বর্তমান সরকার সেই পথেই হাঁটছে বলেও মন্তব্য করেন তিনি। যে আমরা যদি কাউকে ইন্টেলিজেন্স না দিই তবেই মহল তৈরি হবে। তার কাছে যে আমি পাওয়ারফুল পারসন, আমি যদি পাওয়ারফুল থাকি, আমার যারা ফলোয়ার্স আমার পাওয়ারকে যাতে ইউটিলাইজ না করতে পারে, সেই জিনিসটা দিতে হবে, সেই বিশ্বাসটা দিতে হবে সাধারণ মানুষকে, যে মিস ইউটিলাইজেশন অফ মাই পাওয়ার ইউ ক্যান ইউটিলাইজ। ভালোভাবে চলবে, ভালো জিনিস তাকে বলতে হবে, এবং তাহলে আগামী দিনে মানুষ আরো বেশি সরকারের উপরও আমাদের উপর বিশ্বাস আমাদের জাগবে। আর বাকি তো এগুলো চলতে থাকবে, এগুলো এদিক সেদিক চলবে। কিন্তু আমরা একটা বাইসাইকেল যেমন চালাতে গেলে যেমন তার ব্যালেন্স করে আমাদের সামনের দিকে এগুতে হয়, যদি ব্যালেন্স হারিয়ে ফেলি তাহলে আইদার রাইট সাইড বা লেফট সাইডে পড়ে যাবো। আমরা সেইভাবে আমাদের সরকারকে আমরা পরিচালনার দিকে যাচ্ছি। আজকের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের মাধ্যমে রাজনৈতিক বা সামাজিক অস্থিরতা সৃষ্টি করা সম্ভব, যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য বড় হুমকি। যথাযথ আইন থাকা সত্ত্বেও এই ধরনের কার্যকলাপের বিস্তৃতি নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহলও। বিভ্রান্তিকর তথ্য এবং উদ্দেশ্য প্রণোদিত নেতিবাচক কার্যকলাপের বিস্তৃতি বরাবরই সুস্থ সমাজ এবং সুস্থ সংস্কৃতির পরিপন্থী বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এদিনের অনুষ্ঠানে নির্বাচিত পুজো উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়া হয় শারদ সম্মাননা। ভিউ রিপোর্ট, নিউজ নাও। দুর্গোৎসবের আলো নিভতেই ত্রিপুরার রাজনীতি যেন প্রবেশ করেছে অন্ধকার অধ্যায়ে। শাসক দলের ভেতরের ক্ষমতার টান পড়েন প্রশাসনের নিষ্ক্রিয়তা আর গোয়েন্দা সতর্ক বার্তা অপেক্ষার ফলে কি রাজ্যে ছড়িয়ে পড়ছে অস্থিরতা, তা নিয়ে উঠছে প্রশ্ন। আইন শৃঙ্খলার প্রশ্নে এখন বিপাকে পড়েছে সরকার। ক্ষমতা দখলের খেলায় কি এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে রাজ্যে, প্রশ্ন উঠছে তা নিয়েও। দুর্গাপুজোর পরবর্তী অস্থিরতা নিয়ে রাজনৈতিক উত্তেজনা চরমে রাজ্য জুড়ে। তবে রাজ্যের বর্তমান পরিস্থিতি আকস্মিক নয়, বরং বহু আগেই রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগে এই বিষয়ে স্পষ্ট রিপোর্ট পাঠিয়েছিল মুখ্যমন্ত্রী দপ্তর ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বলে উঠে এসেছে বিভিন্ন সংবাদ মাধ্যমে। দলীয় অভ্যন্তরীণ মতবিরোধ রাজ্যের আইন শৃঙ্খলার জন্য চ্যালেঞ্জ বলে উল্লেখ করা হয়েছে গোয়েন্দা রিপোর্টে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেই সতর্ক বার্তা কার্যত উপেক্ষা করেছে রাজ্য ও কেন্দ্র দুই প্রশাসনই।
ফলত এখন তারই প্রতিফলন দেখা যাচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। অভিযোগ, পুলিশকে পঙ্গু করেই নিজের রাজনৈতিক অবস্থান সুদৃঢ় করতে চাইছে একাংশ মহল। দুর্গোৎসবে চলাকালীনই শাসক শরিক দলের একাংশ এক প্রাক্তন জঙ্গি নেতার যৌথভাবে ধর্মঘট ডাকার ঘটনাকে রাজনৈতিক অস্ত্র প্রয়োগের প্রথম ধাপ হিসেবে দেখেছেন বিশ্লেষকরা। ধর্মঘটের দিন মুখ্যমন্ত্রীর নির্দেশ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় রাখা হয় বলে উঠেছে অভিযোগ। ফলে এটা কি প্রশাসনিক ব্যর্থতা নাকি ইচ্ছাকৃত রাজনৈতিক কৌশল, তা নিয়েই প্রশাসনের একাংশের মনে জেগেছে প্রশ্ন। রাজনৈতিক মহলের মতে এই ধর্মঘটের পেছনে মূল লক্ষ্য ছিল পুলিশের ভাবমূর্তি নষ্ট করে প্রশাসনিক কাঠামোকে দুর্বল করা, যাতে ভবিষ্যতে সহজ হয় ক্ষমতা দখলের লড়াই। রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রতিমা ভৌমিক প্রকাশ্যে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ফাটল আরো স্পষ্ট হয়েছে বলে মনে করছেন সাধারণ মানুষও। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া ভিডিও ও বার্তাগুলির মাধ্যমে পুলিশের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে জনরোষ। রাজ্যের শাসক দলের যুব সংগঠনের একাংশ এই প্রচারে যুক্ত বলে উঠেছে অভিযোগ। এতে সাধারণ নাগরিকদের মধ্যে যেমন ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, তেমনি রাজনৈতিক অস্থিতিশীলতা বদলে দিতে পারে অনেক রকম সমীকরণ। এই পরিস্থিতি যদি অব্যাহত থাকে তবে রাজ্যের শাসক দলের ভেতর থেকেই বিরোধী শক্তি উঠে আসার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না রাজনৈতিক বিশ্লেষকরা। কেন্দ্রীয় নেতৃত্বের নীরবতা এবং রাজ্য প্রশাসনের দুর্বলতা কি শাসন ধরে রাখার ক্ষমতাকে এই প্রশ্নের মুখে ঠেলে দিচ্ছে না? এই প্রশ্ন এখন ভারতীয় জনতা পার্টির কর্মী সাধারণের। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। বর্তমান রাজনৈতিক পরিসরে সোশ্যাল মিডিয়া শুধু প্রচারের মাধ্যম নয়, রাজনৈতিক দলগুলোর সংগঠনের প্রাণশক্তি হলো সোশ্যাল মিডিয়া। দলের ভাবনা, সরকারের কাজ ও নেতৃত্বের দৃষ্টিভঙ্গি জনমানুষে পৌঁছে দেওয়ায় প্রধান হাতিয়ার হয়ে উঠেছে এই ডিজিটাল প্ল্যাটফর্ম। তাই ত্রিপুরায়ও সোশ্যাল মিডিয়াকে নতুন কৌশলে ব্যবহার করতে চাইছে বিজেপি নেতৃত্ব। সেই লক্ষ্যে বিজেপি প্রদেশ কার্যালয়ে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হলো সোশ্যাল মিডিয়া পদাধিকারীদের সাংগঠনিক বৈঠক। ডিজিটাল যুগে রাজনীতি শুধু মাঠে নয়, এখন লড়াই সোশ্যাল মিডিয়ার পর্দাতেও। তাই বিজেপি তার রাজনৈতিক বার্তা পৌঁছে দিতে এবং বিরোধীদের মোকাবিলায় নতুন করে সাজাচ্ছে ডিজিটাল কৌশল। সেই কৌশলকে নতুন গতি দিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে আয়োজিত রবিবার বৈঠক। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েনের আবহে ত্রিপুরা প্রদেশ বিজেপি কার্যালয়ে রবিবার সোশ্যাল মিডিয়ার পদাধিকারীদের নিয়ে অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠককে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষকরা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, যেখানে দলের ডিজিটাল প্রচার ব্যবস্থাকে আরও কার্যকর করার বার্তা দেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিকশিত ভারতের স্বপ্ন তখনই বাস্তবায়িত হবে যখন সম্ভব হবে রাজ্য থেকে শুরু করে প্রতিটি গ্রাম পর্যন্ত উন্নয়নের বার্তা পৌঁছে দিতে দেওয়া বলে এদিনের বৈঠকে স্পষ্ট বার্তা দেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসন্ন ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এবং ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে এখন সংগঠনের ডিজিটাল দিকটি আরও শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে ভারতীয় জনতা পার্টি। সরকারের উন্নয়নমূলক কর্মসূচি ও কেন্দ্রীয় প্রকল্পগুলির প্রচারে সোশ্যাল মিডিয়া হবে মুখ্য অস্ত্র। এর মাধ্যমে বিরোধীদের প্রচার মোকাবিলায় এক ধাপ এগিয়ে থাকতে চাইছে দল। ত্রিপুরার রাজনৈতিক প্রেক্ষাপটে ইতিমধ্যেই প্রভাব ফেলছে সোশ্যাল মিডিয়া। মাঠ পর্যায়ের জনসংযোগের পাশাপাশি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো প্ল্যাটফর্মে বিজেপির উপস্থিতি অন্য দলগুলির তুলনায় অনেক বেশি সংগঠিত। মুখ্যমন্ত্রীর আজকের আহ্বান তাই সেই প্রবণতাকে আরও দৃঢ় করবে বলেই মত বিশ্লেষকদের। ঐক্যবদ্ধভাবে প্রচার, ইতিবাচক বার্তাই হবে বিজেপির মূল শক্তি বলে বার্তা দেওয়া হয় এদিনের বৈঠকে। এর মাধ্যমে রাজ্য দলের সোশ্যাল মিডিয়া কাঠামো আরও সংগঠিত ও কৌশলগত দিক থেকে আরও পরিণত হতে চলেছে, যা ত্রিপুরার ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণে রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। গত বৃহস্পতিবারে 24 ঘন্টার ত্রিপুরা বন্ধের ডাক দিয়ে আন্দোলনের নামে উচ্ছৃঙ্খলতা হয়েছে বলে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্য মন্ত্রিসভার সদস্য সুশান্ত চৌধুরী। রবিবার বনমালীপুর বিধানসভা কেন্দ্রের 4 নম্বর বুথের কার্যকর্তাদের নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 127তম মন কি বাত অনুষ্ঠানে উপস্থিত থেকে এই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বিষয়টি স্বীকার করতে পারে না বলে উল্লেখ করেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। लिए
দেখুন, ধর্মঘটের নামে যে ঘটনা সংঘটিত হয়েছে এটা রাজনীতি নয়। রাজনীতির ঊর্ধ্বে উঠে সারা রাজ্যের প্রতিটা অংশের মানুষ তার প্রতিবাদ করেছে এবং তাতে সোচ্চার হয়েছে। আমাদের সরকার, আমাদের দল, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকেই আমরা বলেছি যেটা কাম্য নয়, কোনো অবস্থাতে শান্তিপ্রিয় আন্দোলন এভাবে হতে পারে না। সুতরাং এই আন্দোলনের মাধ্যমে এই উশৃঙ্খলতা তৈরি করে, অস্থির পরিবেশ তৈরি করে কখনোই কেউ তার লক্ষ্যে এগিয়ে যেতে পারে না। আগের দিন এখন আর নেই। আজকে মোদিজির ভারতবর্ষ, আজকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে। আজকে ভারত পৃথিবীর তৃতীয় বা চতুর্থ অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছে। সমস্ত ক্ষেত্রে ভারত আজকে এগিয়ে গেছে। আমার আহ্বান থাকবে, যারা এই বিচ্ছিন্নতাবাদী শক্তি বা এই ধরনের অগণতান্ত্রিক চিন্তাভাবনা যাদের মধ্যে রয়েছে, তারা এই সমস্ত ধ্যান ধারণা থেকে দূরে সরে এসে গণতান্ত্রিক ধ্যান ধারণায় বিশ্বাস রাখবে এবং আগামী দিনে এই রাজ্যকে আমরা কি করে এগিয়ে নিয়ে যাব। এবং আমরা বিশ্বাস করি যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা কখনো এই ধরনের ঘটনাকে সমর্থন করতে পারে না। আমরাও সেটা করি। ভ্রমণপ্রেমী রাজ্যবাসীর জন্য দারুণ সুখবর। আগরতলা থেকে এখন সরাসরি বিমানে পৌঁছে যাওয়া যাবে দার্জিলিং এর পাদদেশে অবস্থিত বাগডোগরায়। রবিবার থেকে শুরু হলো আগরতলা বাগডোগরা সরাসরি বিমান পরিষেবা। পাহাড়ি হাওয়া আর চা বাগানের মায়া ছোঁয়ায় এই পথে আর ভুগতে হবে না যাতায়াতের দীর্ঘ ঝুঁকিতে। রবিবার অর্থাৎ ২৬শে অক্টোবর থেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস চালু করছে আগরতলা বাগডোগরা সরাসরি বিমান পরিষেবা। এতদিন পর্যন্ত উত্তরবঙ্গের পর্যটন কেন্দ্র যেমন দার্জিলিং, কালিম্পং বা ডুয়ার্সে পৌঁছতে রাজ্যবাসীদের কলকাতা বা গুয়াহাটি হয়ে অতিক্রম করতে হতো দীর্ঘ পথ। এবার সরাসরি বিমান চালুর ফলে সেই সময় ও ভোগান্তি কমবে দুই। ১৮০ আসনের বোয়িং বিমান প্রতিদিন আগরতলা বাগডোগরার মধ্যে যাতায়াত করবে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ। এয়ার ইন্ডিয়ার জারি করা সূচি অনুযায়ী আগরতলা বিমানবন্দর থেকে IX2953 ফ্লাইটটি বিকাল 4টা 30 মিনিটে ছাড়বে এবং 5টা 40 মিনিটে পৌঁছবে বাগডোগরায়। অপরদিকে বাগডোগরা থেকে ফিরতি বিমান IX2430 সন্ধ্যা 6টা 10 মিনিটে রওনা দিয়ে আগরতলায় পৌঁছবে রাত 7টা 20 মিনিটে। এদিকে এই রুটে যাত্রী ভাড়া সাধারণ যাত্রীদের নাগালের মধ্যেই রয়েছে বলে দাবি বিমান সংস্থার। তবে একদিকে নতুন সংযোগের এই সুখবর থাকলেও একই সঙ্গে আগরতলা গুয়াহাটি রুটে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইট পরিষেবা বন্ধ হলো রবিবার অর্থাৎ ২৬ অক্টোবর থেকেই, যা নিঃসন্দেহে সুখকর নয় রাজ্যবাসীর জন্য। নতুন শীতকালীন সূচি অনুযায়ী ওই রুটে থাকবে না কোনো ফ্লাইট। বর্তমানে সেখানে পরিষেবা চালু রেখেছে ইন্ডিগো এবং আকাশ এয়ার বিমান পরিবহনকারী সংস্থা। উত্তর পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন রুটে এই নতুন সংযোগ শুধু যাত্রীদেরই সুবিধা দেবে না, বরং রাজ্যের পর্যটন ও বাণিজ্যিক সংযোগেও নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সার্বিক দিক দিয়ে বলতে গেলে দার্জিলিংয়ের সূর্যোদয় দেখতে টাইগার হিল উঠতে আর দেরি নেই। আগরতলা থেকেই এখন এক উড়ানে পৌঁছে যাওয়া যাবে পাহাড়ের কোলে। ভিউ রিপোর্ট, নিউজ নাও। বিদেশি বিতরণের নাম করে সিএএ প্রয়োগের ক্ষেত্রে সংখ্যালঘুদের ভোটাধিকার রক্ষা করতে হবে। এছাড়া এসআইআর ক্ষেত্রে বৈধ ভারতীয়দের ভোটাধিকার এবং তাদের স্থায়ী বসবাসের নিশ্চয়তা প্রদান করতে হবে। রবিবার সাংবাদিক সম্মেলনে এরকমটাই দাবি করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন 7 বছর পর পূর্ণাঙ্গ রূপে মাইনরিটি কমিটি গঠন করে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এসআইআর মাধ্যমে বিশেষ করে একটা জনগোষ্ঠীর মানুষকে যারা তাদের ভোটাধিকার হরণ করতে চেয়েছেন তাদের বিরুদ্ধে আজকে শুধুমাত্র সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষই নয়, সব অংশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ভারতবাসী বা ভারতীয়তা, তার যে পরম্পরা, তার ঐতিহ্য, এটাকে রক্ষা করতে হবে এবং ভারতীয় বৈধ নাগরিকদের তাদের যে অধিকার, সেই অধিকার মূলে তারা যেন স্থায়ীভাবে বসবাস করতে পারে তা সুনিশ্চিত করতে হবে। আমরা
পশ্চিম জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায়ের অভিযোগ উঠল কনস্টেবলের বিরুদ্ধে। এছাড়াও সম্পত্তি জোরপূর্বক দখল এবং হুমকির অভিযোগ দায়ের করা হয়েছে সংশ্লিষ্ট কনস্টেবলের বিরুদ্ধে। জেলা পুলিশ সুপারের নাম করে তোল্লা আদায়, সম্পত্তি জবরদখল এবং হুমকির মতো অভিযোগ দায়ের করা হয়েছে পশ্চিম জেলা পুলিশ অফিসে কর্মরত এক পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে। আমির ভূঁইয়া নামে এক কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ লিপিবদ্ধ করেছেন আমতলী থানার ফুলতলী মতিনগর এলাকার বাসিন্দারা। গত কয়েক বছর ধরে পুলিশ সুপারের নাম ব্যবহার করে স্থানীয়দের কাছ থেকে তোল্লা আদায় করছেন বলে অভিযোগ লিপিবদ্ধ করা হয়েছে থানায়। শুধু তাই নয়, এক বৃদ্ধ ব্যক্তির বাড়ি জোরপূর্বক দখলের অভিযোগও লিপিবদ্ধ করা হয়েছে থানায়। রবিবার এলাকাবাসী একটি গ্রাম সভার আয়োজন করে অভিযোগ জানালে সভায় উপস্থিতদের হুমকিও দেবার অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। দলিল পড়া সব আছে। আচ্ছা আচ্ছা, তোমার তাই বলছি তুই দলিল পড়া দেখ, তুই আমাকে নিস না, নিয়ে আস না, যদি তুই ফাস তুই নিয়ে যা, আর নেলে আমার জুতাগুলা বেঁচে গেছে। তোর না তোর ঘর ভালো সব গেলাম শুধু ভোট এই জায়গা চাইলে এই কথা কইয়া তে আমার গাছ ধরে আমি এখানে ফেললে আমার ডাক্তার আমাকে আমার বাঁচিয়েছে, আমার ফালা দিলে বল বাঁচিয়েছে। আচ্ছা হ্যাঁ কী করে পুলিশ কি করে? আর পুলিশে না কলঙ্ক যে অবস্থা করতেছে গাঁওটা আমার মতন তার বাপের থেকে বড় আমি হেঁটে আমার খাওয়া দাওয়া করছে। এসপির কথা কইয়া টাকা তুলে মানুষ তুলে তুলে যাচ্ছে খায় খায় বড় বড় বাড়ি বানাইতেছে আর মানুষ উপরে আক্রমণ করতেছে। আজকাল 2010 কাছে বেন্দা বন্দা লইয়া গেলা পড়ছে পরশবটা গান বাসে কোনো টানা দিচ্ছে। তখন আমি বুঝি যে আমি এই বিষয়টা আমি মুখ্যমন্ত্রীর কাছে আমি উচিত জায়গা না 3 বছর দিলাম আমার বলেছি মুখ্যমন্ত্রী তোর যদি কাগজ হতে হয় তুই লয়ে যা, এরপরও মানে না, দোষ মানে না, দেশ মানে না। অভিযুক্ত এই কনস্টেবল আমিরের বিলাসবহুল বাড়ি এবং সঙ্গতিহীন অর্থের উৎস সম্পর্কেও দায়ের করা হয়েছে অভিযোগ। 40-50 লাখ টাকার বাড়ি, আর আগে যেটা হইতেছে এটা তো প্রায় শুনতেছে, আমরা শুনছি যে কথাটা 1 কোটি টাকার বাড়ি শুনছি তারা বক্সনগরের দিকে কিনছে। হ্যাঁ, সে এত টাকার মালিক কিভাবে হইতেছে স্যার? এটা তো আমরা কইতেছি স্যার, এটা নিয়ম করে কিটা করেন না কি করে এটার মধ্যে আমরা কিটা আমরা এটা সেটা দিয়ে আমরা পুলিশটা ধরাই নিব, হুমকি দিয়ে আমরা স্যার আমরা মানে সে কি মানুষের থেকে টাকা তুলে? হ্যাঁ, এটা শুনতেছি স্যার, আমরা মানুষের থেকে টাকা তুলে এরকম শুনতেছি। মানে কি কইয়া টাকা তুলেছে? কি কই এফসি কিতা লাগবে, টেহা লাগবে, কিতা লাগবে এরকম কইয়া টেহা তুলে। আচ্ছা, এসপি স্যারের কথা কইয়া টাকা তুলে? এরকম শুনি আমরা, কি এরকম আমরা শুনতেছি। আচ্ছা, তো এলাকার মধ্যে যারা এলাকাবাসীরা কি কইছে? এলাকাবাসী তো এটাও তো গ্রাম সালিশি বসতো বয়াসীরা, তো গ্রামের সালিশি তারা মনে মোটামুটি একটা সিদ্ধান্ত শেষ করছিল যে সবাই মিলে দিলে। আজকে এই বিষয়টা মানে পুলিশের যে উপর মহলে কি জানাইছেন আপনারা? আমি ডিবি অফিসেও জানাইছি, মানে কেমনে ডিজি অফিস নাকি? সার্বিক বিষয় নিয়ে রবিবার দুপুরে আমতলী থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর রাজ্য পুলিশের সদর দপ্তরকেও জানানো হয়েছে গোটা বিষয়টি। একাংশ পুলিশ আধিকারিকের অনৈতিক কার্যকলাপ এবং দুর্নীতির সঙ্গে সরাসরি জড়িত থাকার কারণে বরাবরই প্রশ্নচিহ্নের মুখে পড়তে হচ্ছে গোটা ব্যবস্থাকে। এই ক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে দুর্নীতিবাজদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করার দাবি সাধারণ মানুষের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রঞ্জি ট্রফির চলতি মরশুমে একের পর এক ব্যর্থতায় জর্জরিত ত্রিপুরা দল আবারও মুখ থুবড়ে পড়ল ব্যাটিং বিপর্যয়ে। লাহুলিল সবুজ 22 গজে রবিবার মাত্র 47 রানে গুটিয়ে যায় ত্রিপুরার দ্বিতীয় ইনিংস, যেখানে 9 উইকেট জয় হাসিল করে স্বাগতিক হরিয়ানা। 2 ম্যাচে টানা হারের ফলে ত্রিপুরার ব্যর্থতার মূল কোথায় তা নিয়ে উঠছে প্রশ্ন। রঞ্জি ট্রফির চলতি মরশুমে পরপর দ্বিতীয় পরাজয়ের মুখে পড়ে গভীর সংকটে ত্রিপুরা। রবিবার লাহুলির চৌধুরী বংশীলাল ক্রিকেট স্টেডিয়ামে মাত্র 47 রানে গুটিয়ে যায় ত্রিপুরার দ্বিতীয় ইনিংস এবং শেষ পর্যন্ত 18 রানের লক্ষ্য তাড়া করে সহজ জয় তুলে নেয় স্বাগতিক হরিয়ানা। এমন ফলাফল ত্রিপুরার জন্য শুধু একটি পরাজয় নয়, বরং রাজ্যের ক্রিকেটের কাঠামোগত দুর্বলতার এক স্পষ্ট প্রতিচ্ছবি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। প্রথম দিনের খেলাতেই বোঝা গিয়েছিল পিচে বোলারদের রাজত্ব। একদিনেই পড়ে যায় 18টি উইকেট এবং স্পষ্ট হয়ে যায় দীর্ঘস্থায়ী হবে না ম্যাচটি। হরিয়ানার প্রথম ইনিংসে 29 রানের লিড নিয়ে যখন 158 রানে থামে, তখনও ম্যাচে
ফেরার সুযোগ ছিল ত্রিপুরার, কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে যে ভঙ্গুরতা দেখা গেল তা দলের মানসিক প্রস্তুতির ঘাটতি প্রকাশ করে দিল স্পষ্টভাবেই। হনুমা বিহারী, বিজয় শঙ্কর, মণি শঙ্কর, মুরা সিং, বাবুল দাসরা ব্যর্থ হয়ে একে একে ফিরে যায় সাজঘরে। হরিয়ানার তরুণ পেসার PS ভাট মাত্র 14 রানে 5টি উইকেট দখল করে ধ্বংস করে দেন ত্রিপুরার দ্বিতীয় ইনিংস। কোনোভাবেই তার সিম মুভমেন্টের সঙ্গে মানিয়ে নিতে পারেননি ত্রিপুরার ব্যাটাররা। ব্যাটিং অর্ডারের শীর্ষ থেকে নিচ পর্যন্ত একটিও কার্যকর জুটি গড়ে উঠতে না পারায় ইনিংস ভেঙে পড়ে যায় ধূলিসাৎ। ত্রিপুরার ব্যর্থতা কেবল এই ম্যাচের মধ্যে সীমাবদ্ধ নয়। দলের সমস্যা হলো মৌলিক প্রস্তুতির অভাব, প্রযুক্তিগত দুর্বলতা এবং অভিজ্ঞ ব্যাটারদের সঙ্গে দলীয় আত্মবিশ্বাসের ঘাটতিতে বলে মনে করছেন ক্রিকেট অনুরাগীরা। টিম ম্যানেজমেন্টের কৌশলও এবার প্রশ্নের মুখে। পিচের প্রকৃতি বুঝে উপযুক্ত ব্যাটিং বা বোলিং কম্বিনেশন বেছে নেওয়া, ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কৌশলগত পরিবর্তন, এসব ক্ষেত্রে ধরা পড়েছে ঘাটতি। রঞ্জি ট্রফির প্রথম 2 ম্যাচ হেরে এখন গ্রুপের তলানিতে ত্রিপুরা। দলের মানসিক দৃঢ়তা ফিরিয়ে আনা এবং ব্যাটিং বিভাগে স্থিতি আনাই হলো রাজ্যের ক্রিকেট বোর্ড এবং কোচিং ইউনিটের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। স্থানীয় প্রতিযোগিতার মাধ্যমে ফর্মে থাকা খেলোয়াড়দের সুযোগ দেওয়া, আধুনিক ব্যাটিং কৌশলের প্রশিক্ষণ এবং ম্যাচ পরিস্থিতি মোকাবেলায় মানসিক প্রশিক্ষণ, এই দিকগুলো জোর না দিলে ভবিষ্যতেও এমন বিপর্যয় ঘটতেই থাকবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ। ভিও রিপোর্ট, নিউজ নাও। নিউজ নাওয়ের প্রাইম ডেস্কের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ এবং বিভিন্ন আপডেটস দেখার জন্য চোখ রাখুন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।